স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা কলনবিদ্যার স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারটা করছিলাম। সংক্ষিপ্তর 11 দাগ পর্যন্ত অঙ্ক আগের ভিডিওতে দেওয়া আছে। তো আজকে আমরা 12 দাগ থেকে শুরু করব। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম এই ভিডিও দেখছো, আমার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও চ্যানেলটি দেখতে পারে। তো আর সময় নষ্ট না করে চলো একবারে সরাসরি ক্লাস শুরু করি। আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হলো 12 দাগের অঙ্ক। দেখো কি বলেছে, দেখাও যে x = a sec থিটা y = b tan থিটা পরাবৃত্তের ওপর a sec থিটা b tan থিটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ ax cos থিটা প্লাস by cot থিটা = a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো তাহলে আমরা কি করব, আমরা x = a sec থিটা, আমাদের যে কার্ভটা দেওয়া আছে x = sec থিটা y = b tan থিটা। তো আগে আমরা অভিলম্বের সমীকরণ হোক বা ট্যানজেন্টের সমীকরণ বা স্পর্শকের সমীকরণ হোক, আমাদের আগে dy dx বের করতে হয়। তো এখান থেকে তাহলে dy dx বের করতে গেলে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ dx বাই d থিটা = হয়ে যাচ্ছে a sec থিটা tan থিটা, sec থিটার ডেরিভেটিভ। আর ওয়াইটাকে যদি আমরা করি dy বাই d থিটা = b sec স্কোয়ার থিটা। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে dy বাই dx, তার মানে dy বাই d থিটা বাই dx বাই d থিটা। তো প্রথমটা হয়ে যাচ্ছে b sec স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে a sec থিটা tan থিটা। তাহলে sec থিটা একটা কেটে গেল, থাকছে তার মানে আমাদের b sec থিটা বাই a tan থিটা এখানে। তার মানে এখানটায় তার মানে dy dx = হয়ে যাচ্ছে b sec থিটা a tan থিটা। এবার দেখো আমাদের কোনো বিন্দুতে বের করতে হবে, সেটার জন্য a sec থিটা b tan থিটা দেখো এই বিন্দুতেই রয়েছে, তা আলাদা করে আমাদের এখানে আর মান বসাতে হবে না থিটার। তো অভিলম্বের সমীকরণ কি হবে আমরা এখানে করি। অতএব অভিলম্বের সমীকরণ কি হয়, y মাইনাস y1 অর্থাৎ b tan থিটা ইকুয়াল টু মাইনাস অফ 1 বাই dy dx অ্যাট এই a sec থিটা b tan থিটা x মাইনাস a sec থিটা। তো এখানে আমরা ভ্যালুগুলো বসানো, y মাইনাস b tan থিটা ইকুয়াল টু, তাহলে এখানে মাইনাস অফ, এটা জাস্ট উল্টে যাবে, a tan থিটা চলে যাবে ওপরে, বাই b sec থিটা চলে আসবে নিচে। এখানে হচ্ছে x মাইনাস a sec থিটা। এবার আমরা কোনটার সঙ্গে কোনটা গুণ করব সেটা দেখতে গেলে আগে আমরা এই অ্যান্সারটার দিকে যদি তাকাই তাহলে আমাদের মনে হয় বেটার হবে। একটা জিনিস দেখো, x এর সঙ্গে আছে cos থিটা, তাহলে এই sec থিটাকে যদি এখানে গুণ করি তাহলে sec থিটা উল্টে গিয়ে cos থিটা চলে আসবে, অর্থাৎ a বাই sec থিটা দিয়ে এর সঙ্গে গুণ করব আর tan থিটা বাই b দিয়ে এর সঙ্গে ভাগ করব, অর্থাৎ b গুণ হবে tan থিটা নিচে আসবে। তো এখানে কি হবে, b ওপরে যাচ্ছে by tan থিটা নিচে ভাগ হবে tan থিটা মাইনাস b গুণ হচ্ছে b স্কোয়ার, tan থিটা দিয়ে ভাগ হলে tan থিটা কেটে যাবে মাইনাস, এবার a বাই sec থিটা দিয়ে গুণ হবে, তাহলে ax বাই sec থিটা আর মাইনাস মাইনাস প্লাস a দিয়ে গুণ করলে a স্কোয়ার আর sec থিটার সঙ্গে sec থিটা কেটে গিয়ে নিচে 1। তো আমরা কি করব, এটাকে এ পাশে নিয়ে আসি, ax sec থিটাটা উপরে চলে গিয়ে cos থিটা প্লাস by tan থিটা উপরে এসে cot থিটা, আর কি থাকলো স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার ওপাশে গিয়ে প্লাস বি স্কোয়ার। দেখো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। দেখো আমাদের যখন এরকম সমাধান প্রুফ করতে দেয় তখন একটা সুবিধা কি, আমরা অ্যান্সারটা মিলল কিনা আমরা বুঝতে পারি। আর একটা অসুবিধা কি, অনেক সময় এখানে ক্যালকুলেশনটাকে এমনভাবে করতে হবে যাতে এই অ্যান্সারটা আসে, ঠিক আছে, সেটাও একটা অসুবিধা। তো ঠিক আছে, আমরা 12 দাগের অঙ্কটা করলাম, নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট প্রবলেম আমরা চলে আসছি 13 দাগের। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক একটা। দেখো বলেছে x² + y² = a² বৃত্তের
এ কস থিটা কমা এ সাইন থিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আগে তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, তারপর দেখাতে হবে যে এই সরলরেখাটা ওই বৃত্তের একটা স্পর্শক এবং তার স্পর্শবিন্দু বের করতে হবে। তো আগে স্পর্শকের সমীকরণ নির্ণয় করে নিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, একে যদি আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই। তো কী হবে, এখানে 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু 0 বা dy dx ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই আমাদের বের করতে হবে এই বিন্দুতে। তাহলে dy dx অ্যাট এ কস থিটা এ সাইন থিটা, তাহলে এ কেটে যাচ্ছে কস থিটা বাই সাইন থিটা, নিচে মাইনাস, তাই তো। তাহলে অর্থাৎ স্পর্শকের সমীকরণ, অতএব স্পর্শকের সমীকরণ হয়ে যাচ্ছে সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হলো এ সাইন থিটা ইকুয়াল টু মাইনাস অফ কস থিটা বাই সাইন থিটা এক্স মাইনাস এ কস থিটা। ঠিক আছে, এবার আমরা গুণ করে দিই এদিকে, তাহলে কত হচ্ছে, সরি এটা গুণ করে দিলে কত হচ্ছে দেখো, ওয়াই সাইন থিটা মাইনাস এ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস এক্স কস থিটা প্লাস এ কস স্কোয়ার থিটা। তো বুঝতেই পারছি এগুলোকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এক্স সাইন থিটা সরি এক্স কস থিটা কস থিটা মাইনাস মাইনাস না প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এটা এগুলোকে এই পাশে নিয়ে গেলে এ থাকছে শুধু, তাই তো। তাহলে এটা হয়ে গেল আমাদের স্পর্শকের সমীকরণ, তাই তো, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এ। এবার আমাদের দেখাতে হবে যে এই যে সরলরেখাটা রয়েছে সেটাও একটা স্পর্শক। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে ওপরে যেই বিন্দু দুটো দিয়েছে, বিন্দুটা দিয়েছে এ কস থিটা এ সাইন থিটা, এই বিন্দু থিটার বিভিন্ন মানের জন্য এই বৃত্তের ওপরের সমস্ত বিন্দুকে রিপ্রেজেন্ট করে, তাই তো। তাহলে এই থিটার নির্দিষ্ট কোনো মানের জন্য এই সমীকরণটা পাওয়া যাবে যদি স্পর্শক হয়। তাহলে এটাকে এই আকারে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই সাইন থিটা ইকুয়াল টু মাইনাস এক্স কস থিটা প্লাস এ, বা এখান থেকে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স মাইনাস কস থিটা বাই সাইন থিটা হলো কট থিটা প্লাস এ সাইন থিটা, সরি এ সাইন থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কোসেক থিটা কোসেক থিটা। এবার দেখো একটা জিনিস খুব মজার জিনিস, যে যদি এই সরলরেখা আর এই সরলরেখা একই সরলরেখা হয়, যদি যদি এটাকে যদি আমরা এখানে 2 নম্বর নাম দিই, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি, এটাকে 3 নম্বর নাম দিলাম, 2 ও 3 অভিন্ন হয়, তাহলে কি হচ্ছে দেখো তো, এখানকার এক্সের সহগ এখানে এক্সের সহগ সমান হতে হবে, তাহলে কট থিটা ইকুয়াল টু -1 হতে হবে, আরেকটা হলো কোসেক থিটা ইকুয়াল টু √2 হতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, দেখো কটের ভ্যালু মাইনাসে আছে, কোসেকের ভ্যালু প্লাসে আছে, তাহলে কি হচ্ছে, তার মানে এটা কোন পদে রয়েছে, দ্বিতীয় পদে রয়েছে, কোসেক মানে সাইন, অর্থাৎ থিটা ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে, সাইন কোসেক, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1/√2। তাহলে সাইন থিটা 1/√2 হলে এখানে এইটা 135 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে, তাহলে থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। দেখো কট 135 ডিগ্রি ভ্যালু হলো -1, ঠিক আছে। তাহলে থিটার মান 135 ডিগ্রি হলে এটা একটা স্পর্শক হচ্ছে, অর্থাৎ স্পর্শবিন্দু কত হয়ে যাবে, অতএব স্পর্শবিন্দু হচ্ছে এ কস 135 ডিগ্রি কমা এ সাইন 135 ডিগ্রি, অর্থাৎ
এ কস 135 ডিগ্রি ভ্যালু কত, -1/√2, তাহলে -a/√2 আর কমা হলো a/√2, সাইন 135 ডিগ্রি ভ্যালু 1/√2। ঠিক আছে, এই হলো স্পর্শবিন্দু। তাহলে বোঝা গেল অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক ছিল। তারপর দেখাতে আমাদের যে এই জিনিসটা দেখাতে বলেছে, তার মানে কি এই সমীকরণ থেকে থিটার ভ্যালু যদি 135 ডিগ্রি বসিয়ে দিই তাহলে এটা আমাদের আসছে, এবং সেখান থেকে আমরা স্পর্শবিন্দু স্থানাঙ্কও পেতে পারি। এরপর আমরা 14 দাগের অঙ্কটা চলে আসি। দেখো এই অঙ্কটা কি বলেছে, যদি y=x³ প্লাস ax প্লাস b বক্রের 1, বিন্দুতে স্পর্শক x মাইনাস ওয়াই প্লাস 5 0 সরলরেখার সমান্তরাল হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। একটা জিনিস দেখো, এখানে আমাদের a ও b দুটো ভ্যালু বের করতে হবে, অর্থাৎ আননোন আমাদের কটা আছে, দুটো। তাহলে যদি আননোন দুটো থাকে তাহলে আমাদের মিনিমাম দুটো সমীকরণ লাগবে যেখানে a আর b থাকবে, সেখান থেকে আমরা a b এর মান বের করার চেষ্টা করব। তো একটা তো হবে যে এই সরলরেখার 1, বিন্দুতে প্রবণতা এর প্রবণতার সঙ্গে সমান্তরাল হবে বা এই প্রবণতার সঙ্গে সমান হবে, সেটা দিয়ে একটা হবে। আরেকটা কি হবে, আরেকটা হবে 1, এই বিন্দুটা কিন্তু এই বক্রের ওপরে অবস্থিত। তাহলে আগে আমরা লিখে নিই y=x³ প্লাস ax প্লাস b, এইটা 1 নম্বর নাম দিয়ে দিই। 1, বিন্দুটি 1 নং বক্রের ওপর অবস্থিত, বক্রের ওপর অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এটা এর ওপরে বসিয়ে দিই, অতএব -6 = 1 প্লাস a প্লাস b, দিস ইমপ্লাইজ a প্লাস b = -7। এটা আমরা একটা সমীকরণ নাম দিয়ে রাখি 2 নম্বর। এবার কি হবে, আমাদের 1, বিন্দুতে এর প্রবণতা বের করব। তাহলে আমরা dy dx কি করতে পারি, dy dx = 3x² প্লাস a, আর এটা তো 0 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 1, dy dx at 1, তাহলে কত হচ্ছে দেখো, 3 প্লাস a। দেখো এইখান থেকে আমরা স্পর্শকের সমীকরণ আর নির্ণয় করব না, আমাদের দরকার নেই, সমীকরণ তো বের করতে বলেনি। আমরা কি করব, স্পর্শক যেই সরলরেখার সমান্তরাল, যেহেতু স্পর্শক x মাইনাস ওয়াই প্লাস 5 0 এর সমান্তরাল, অতএব স্পর্শকের প্রবণতা কত, প্রবণতা কত হবে 1, কারণ ওয়াইটা এই পাশে নিলে এক্স এর সঙ্গে সহগ 1 থাকবে, তাহলে প্রবণতা 1। তাহলে এর প্রবণতা এবং এর প্রবণতা সমান হবে, অতএব 3 প্লাস a = 1। তাহলে এখান থেকে বেরোচ্ছে a = -2। এই আমাদের একটা a এর ভ্যালু বেরিয়ে গেল। এবার a এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, অতএব 2 নম্বর থেকে পাই -2 প্লাস b = -7, তাহলে b = -5। অতএব a আর b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম -2 এবং -5। ঠিক আছে, নেক্সট প্রবলেম অর্থাৎ প্রবলেম নাম্বার 15 রয়েছে আমাদের 3y² = 8x অধিবৃত্তের 2/3t², 4/3t বিন্দুতে স্পর্শকের নতি -2, তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। দেখো একটা জিনিস, এখানে স্পর্শকের বিন্দুটা দিয়ে দিয়েছে, আবার নতিও দিয়ে দিয়েছে। এর কারণ কি, এর কারণ একটাই, যেটা আমরা বের করব, যেই স্পর্শকের সমীকরণটা বের করব, সেখানে কিন্তু এই টি থাকবে না। এই টি এর ভ্যালুটা বের করার জন্য আমাদের নতি -2 বলে দিয়েছে। তো আগে আমরা এই বিন্দুতে নতির বের করার চেষ্টা করি, তাহলে কত হবে, ডেরিভেটিভ করলে 6y dy dx = 8, দিস ইমপ্লাইজ dy dx = 8/6y বা 4/3y। আমাদের বের করতে হবে dy dx at 2/3t², 4/3t, অর্থাৎ এখানে আমাদের y এর জায়গায় 4/3 বসাতে হবে, তাহলে 4/3 × 4/3t, অ্যাকচুয়ালি তাহলে 1/t হচ্ছে। কিন্তু এই বিন্দুতে প্রবণতা আমাদের কত বলে দিয়েছে, -2, তাহলে অতএব প্রশ্নানুসারে 1/t = -2, তাহলে t = কত, t = -1/2। ঠিক আছে,
তো এখানে বিন্দুগুলো কিন্তু আমরা পেয়ে যাব, অর্থাৎ স্পর্শকের সমীকরণ হয়ে যাবে, স্পর্শকের সমীকরণ হবে কত, y মাইনাস y1 বলতে 4/3t ইকুয়াল টু আমাদের প্রবণতা কত বলে দিচ্ছে -2, তাহলে -2 ইন্টু এক্স মাইনাস 2/3t²। কিন্তু এই টি এর ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালুটা কিন্তু আমাদের পুট করতে হবে, তাহলে y মাইনাস 4/3 ইন্টু -1/2 ইকুয়াল টু -2 ইন্টু এক্স মাইনাস 2/3t² মানে হবে -12 তার স্কোয়ার। তো এখানটা আমরা একটু সিম্পলিফাই করবো। এবার y মাইনাস মাইনাস প্লাস 4-এর সঙ্গে কাটাকাটি করলে 2/3 ইকুয়াল টু -2x মাইনাস মাইনাস প্লাস 4/3 ইন্টু এটা 1/4 কেটে গেল। এবার লসাগু যদি করি আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3y প্লাস 2 ইকুয়াল টু -6x প্লাস 1। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত, এক পাশে নিয়ে আসি 6x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। তো এখানটা আমাদের কিন্তু এই নতিটা দেওয়ার কারণ হলো টি এর ভ্যালুটা বের করে যাতে টিটা না থাকে সেটার জন্য। হ্যাঁ, নেক্সট যেই প্রবলেমটা আমরা করছি 16 দাগের প্রবলেম, সেটাও একই ধরনের প্রবলেম, কিন্তু সেখানে বিন্দুটা দেওয়া নেই। বলেছে দেখো, কলনবিদ্যার সাহায্যে x² প্লাস y² ইকুয়াল টু 16 বৃত্তের যে স্পর্শকের প্রবণতা -4/3 তার সমীকরণ নির্ণয় করো। তো সিম্পলি বুঝতেই পারছো, প্রবণতা আমাদের বলে দিয়েছে -4/3, তাহলে প্রবণতাটা বের করার চেষ্টা করি। তাহলে প্রবণতার জন্য x² আগে লিখে নিই সমীকরণটা, x² প্লাস y² ইকুয়াল টু 16, এটা 1 নম্বর নাম দিলাম। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করে কি পাই, 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ dy dx ইকুয়াল টু -x/y। ঠিক আছে, এবার কোন বিন্দু সেটা আমরা জানি না, কিন্তু প্রবণতা আমাদের বলে দিয়েছে প্রশ্নানুসারে -x/y ইকুয়াল টু হলো -4/3। মাইনাস মাইনাস কেটে গেলে এখান থেকে x ইকুয়াল টু আমরা 4/3y লিখতে পারি। এবার দেখো, আমরা যদি বিন্দুটি ধরে নিই, বিন্দুটি ধরেও নিতে পারি, অথবা আমরা xy বিন্দুই ধরে নিই, যেই বিন্দুটা এখানে স্পর্শক প্রবণতা বের করছি সেই বিন্দুটা তো এর ওপরেও বর্তমান। অতএব আমরা যদি এটাকে 2 নম্বর নাম দিই, 1 নংয়ে x এর মান বসিয়ে পাই, কি হবে, x এর জায়গায় বসবে 4/3y তার স্কোয়ার প্লাস y² ইকুয়াল টু 16। তো এখান থেকে আমরা লিখতে পারবো 16y² বাই 9, বা একবারে যদি করি আমি একটুখানি স্টেপ জাম্প করি, প্লাস 9y² ইকুয়াল টু 16 ইন্টু 9। তাহলে এখানটা হচ্ছে 25y² ইকুয়াল টু 16 ইন্টু 9। তাহলে y সমান সমান হচ্ছে এখানে 144/25। তাহলে y ইকুয়াল টু হচ্ছে মানে 12/5। তাহলে y এর মান যদি 12/5 হয়, তবে x ইকুয়াল টু কত হবে, 4/3 ইন্টু 12/5। তাহলে 3 দিয়ে কাটলে এখানে 4, তাহলে 16/5। তাহলে বিন্দুটি আমরা পেয়ে গেছি। অতএব 16/5 এবং 12/5 এই বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু, প্রবণতা আমাদের বলেই দেওয়া আছে -4/3, x মাইনাস x1 মানে 16/5। তো এখানে কি হবে, যদি লসাগু করে দিই, 5y মাইনাস 12/5 ইকুয়াল টু -4/3 ইন্টু এটা 5x মাইনাস 16/5, দুপাশ থেকে 5 কেটে দিলাম, একটা 3 আরও গুণ করতে হবে আমাদের। তাহলে 15y মাইনাস 36 ইকুয়াল টু -20x প্লাস 64। তাহলে এখান থেকে সব এক পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি, 20x প্লাস 15y, এটাকে এই পাশে নিয়ে গেলে আমাদের হচ্ছে কত, 90, 100, 100। তাহলে 5 কমন নিয়ে কেটে দেওয়া যেতে পারে, তাহলে 4x প্লাস 3y ইকুয়াল টু 20। এটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখো, এই যে y² ইকুয়াল টু, এখানে যদি আমরা প্লাস মাইনাস নিই,
তাহলে এক্সের ভ্যালুও কিন্তু আমাদের প্লাস মাইনাস চলে আসবে। তাহলে এই ভ্যালুগুলো সবই আমাদের প্লাস মাইনাস দিয়ে যদি করি, আলটিমেটলি এই অ্যান্সারটা কি আসবে, 4x + 3y ± 20। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো সব কিছুতে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে এইগুলো প্লাস মাইনাস হবে, এই সাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই প্লাস মাইনাস হলে আমাদের আলটিমেটলি এখানে এই 20-র জায়গাতেই শুধু প্লাস মাইনাসটা হবে। ঠিক আছে, তোমরা দুবার করতে পারো অথবা একবার করে আমরা বলতে পারি যে এক্স ওয়াই এর নেগেটিভ ভ্যালুর জন্য এখানে -20 হবে, সেটা দিয়েও করা যেতে পারে। দেখো 17 আর 18 দাগের অঙ্ক দুটো আমি করে দিচ্ছি না, কারণ আগের যে অঙ্কগুলো করেছি একদম সেম টাইপের অঙ্ক, জাস্ট ওই বিন্দুগুলোতে স্পর্শকের বিভিন্ন যে কন্ডিশনগুলো দিয়েছে, আমরা 12 দাগ থেকে যেই প্রত্যেকটা অঙ্ক করে আসছি একদম সেম টাইপের অঙ্ক, সেটার জন্য আমি ওই অঙ্ক দুটো করে দিচ্ছি না, তোমরা পেরে যাবে। আমি 19 দাগের অঙ্কটা করছি, এটাও সহজ অঙ্ক, কিন্তু এখানে ছোট্ট একটা টুইস্ট রয়েছে দেখে আমি করছি, একটু আলাদা আর কি। y = x³ বক্রের ওপর বিন্দুসমূহ নির্ণয় করো যেখানে বক্রের স্পর্শক সমূহের নতি স্পর্শবিন্দুর ভুজ অর্থাৎ x এর সঙ্গে সমান হবে। তার মানে এই যে বক্রটা রয়েছে y = x³, তার আগে আমরা ডেরিভেটিভ করি, dy dx = 3x²। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রবণতা, কিন্তু বলছে নতি কি হচ্ছে, x এর সঙ্গে সমান। তাহলে প্রশ্নানুসারে 3x² = x। এখান থেকে আমরা কি লিখতে পারি, 3x² - x = 0, বা x কমন নিলে 3x - 1 = 0, অর্থাৎ x = 0 হচ্ছে আর x হচ্ছে 1/3। তাহলে x = 0 হলে y এর একটা ভ্যালু পাওয়া যাবে, x = 1/3 হলে আরেকটা ভ্যালু পাওয়া যাবে। যখন x = 0 তাহলে y = 0, যখন x = 1/3 তখন y = কত হবে, 1/27, কারণ এখানে বসালে 3³ 27 হচ্ছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে, প্রবণতা দেখো একবার 0 হচ্ছে, আরেকবার প্রবণতা কত হবে, 1/3 হবে। অর্থাৎ স্পর্শকে কোন বিন্দু, এই বিন্দুতে 0 0 বিন্দুতে আমাদের তো স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেনি, বিন্দুসমূহ নির্ণয় করতে বলেছে। তাহলে বিন্দুসমূহ এগুলো আমাদের স্পর্শকের সমীকরণ, বিন্দুগুলি 0 0, আরেকটা হলো 1/3, 1/27। একদম সহজ অঙ্ক ছিল এটা। দেখো 14 দাগ, 18 দাগ, 20 দাগ, এই তিনটে সেম টাইপের অঙ্ক। হ্যাঁ, আমি 14 দাগেরটা করে দিয়েছি, 18 দাগেরটা করাইনি, 20 দাগেরটা আবার একটুখানি করে দিচ্ছি। দেখো কি বলেছে, y² = 12x অধিবৃত্তের যে বিন্দুতে স্পর্শক 2x + 3y = 5 সরলরেখার সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো আগে আমরা এটা করে নিতে পারি, 2x + 3y = 5, এর প্রবণতা কত, এর প্রবণতা কত হবে, এখান থেকে y = আমরা কত লিখতে পারি, -2/3x + 5/3। তাহলে প্রবণতা কোনটা, এইটা, এর প্রবণতা = -2/3। তাহলে এই সরলরেখার সঙ্গে যেই সব সরলরেখা সমান্তরাল হবে তাদের প্রবণতাও -2/3 হবে। অতএব স্পর্শকের প্রবণতাটি, স্পর্শকের প্রবণতা -2/3 হবে। তাহলে আমরা এর থেকে আগে স্পর্শকের প্রবণতা বের করে নিই। তাহলে y² = 12x কে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, কত হবে, 2y dy dx = 12, বা dy dx = 12/2y, বা এখানটায় 6/y। কিন্তু আমাদের প্রবণতা কত বলে দিয়েছে, -2/3, অতএব 6/y = -2/3। তাহলে y সমান কত হবে, y সমান 18/2, অর্থাৎ -9। তাহলে y এর মান -9 হচ্ছে। আবার এই xy বিন্দুটা এর উপরে অবস্থিত, অতএব আমরা কত লিখতে পারি, -9² = 12x। তাহলে এখানটা x সমান হলো 9, 81/12, 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, 3 7 81, অর্থাৎ 27/4 হচ্ছে আমাদের x এর ভ্যালু। ঠিক আছে, তাহলে সমীকরণটা কি হবে,
সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদের স্থানাঙ্ক বের করতে বলেছে, অতএব স্থানাঙ্ক, বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? এক্সের ভ্যালু 27/4 আর ওয়াইয়ের ভ্যালু -9। ঠিক আছে, একদম সিম্পল টাইপের অঙ্ক, জাস্ট স্থানাঙ্ক বের করতে বলেছে। যদি আমাদের সমীকরণ বের করতে বলতো, এবার এই বিন্দুতে এই প্রবণতা দিয়ে সমীকরণ বের করতাম। ঠিক আছে, নেক্সট প্রবলেম নম্বর 21। দেখো কি বলেছে, 4x² + 9y² = 36 উপবৃত্তের উপর x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তারপর উপবৃত্তের উপর এমন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যে তার স্পর্শক 2x - 3y = 6 সরলরেখার সমান্তরাল হয়। তো আগে আমরা x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। তাহলে 4x² + 9y² = 36, একে আমরা ডেরিভেটিভ করলে 8x + 18y dy dx = 0। তাহলে dy dx = -8x/18x। তাহলে এখান থেকে -4x/9y এরকম হবে। তাহলে dy dx at x1, y1 -4x1/9y1। তাহলে অতএব সমীকরণ কত হবে? সমীকরণ, স্পর্শকের সমীকরণ আর কি, y - y1 = -4x1/9y1 x - x1। তো এটাকে আমরা y1/4 দিয়ে গুণ করব। তাহলে y1/4 মাইনাস y1² বা আমরা এটাকে নর্মালি যেহেতু ওই রকম আকারে নেই, আমরা এমনি গুণ করতে পারি। এই 9y1 দিয়ে গুণ করে দিচ্ছি। 9y1 - 9y1² = -4xx1 + 4x1²। এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে 4xx1 + 9y1 = 4x1² + 9y1²। তাহলে এইটুকু যেহেতু x1 y1 বিন্দুটি এর উপর অবস্থিত, তাহলে এটা = 36। তাহলে 4xx1 + 9y1 = 36। এটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ। এবার দেখো বলেছে এমন বিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করো যেখানে স্পর্শকটা এর সঙ্গে সমান্তরাল হয়। দেখো যদি সমান্তরাল হয়, আমরা 2x - 3y = 6 এর প্রবণতা কত? এর প্রবণতা সমান কত হবে? 2/3 হবে, তাই তো? দেখো ওয়াইটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, 3 দিয়ে ডিভাইড করে দিলে এক্সের সঙ্গে 2/3 থাকছে, তাহলে এর প্রবণতা 2/3 হবে। এবার আমরা যদি সেই বিন্দুটাকে x1, y1 ধরে নিই, তাহলে স্পর্শকের প্রবণতাও হবে 2/3, অর্থাৎ 2/3 = -4x1/9y1 আমরা লিখতে পারি, তাই তো? এখান থেকে আমরা যে কোনো একটা x1কে রিপ্লেস করি। x1 = কি লিখতে পারি? 18y1/12, সঙ্গে মাইনাস থাকবে একটা। ঠিক আছে, এটা লিখতে পারি। তো এখানটা আমরা বসিয়ে দেব সলভ করার জন্য, x আর y এর ভ্যালু বের করার জন্য। x1 y1, x1টাকে এখানে রিপ্লেস করব 18y1/12। তা আচ্ছা, এখানটায় কাটাকাটি করে দিই আমরা। 3 দিয়ে 3 × 6 = 18, 3 × 4 = 12, আবার হলো 2 দিয়ে 3, এটা 2, অর্থাৎ -3y1/2। এত বড় আমাদের দরকার নেই। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, তাহলে 4 × এক্সের জায়গায় বসবে -3y1/2 + 9y1² = 36। এখান থেকে সলভ করব আমরা, এখানে স্কোয়ার হবে। তাহলে এখানটা স্কোয়ার করলে মাইনাস উঠে যাবে, 9y1² হবে, 4 এর সঙ্গে এই 4 কেটে গেল, এখানেও 9y1² = 36। তাহলে দেখো এখানটা হচ্ছে 18, তাহলে y1² = 36/18 হলো 2। তাহলে y1 = হলো ±√2। তাহলে y1 যদি ±√2 হয়, তাহলে x1 কত হবে? x1 এর জায়গায় যেহেতু মাইনাস আছে সামনে, তাহলে মাইনাস প্লাস 3/2 আছে, √2 দিলে 3√2/2। অতএব বিন্দু দুটির স্থানাঙ্কগুলি কী হবে? অতএব বিন্দুগুলি
ফার্স্ট যদি আমরা মাইনাস নিই তাহলে -3√2/2 বা 3/√2 করতে পারি, এটাকে আমরা -+3/√2 এটাও করতে পারি বা এরকমও লিখতে পারি। আর +√2 হবে এখানটা, আরেকটা হবে কত 3√2/2, -√2। ঠিক আছে, এই হলো আমাদের সেই বিন্দুগুলো। তো আজকে এই পর্যন্তই থাকবে। 21 দাগ পর্যন্ত অঙ্ক হলো, পরবর্তী ভিডিওতে আমরা 22 দাগ থেকে শুরু করবো, আবার পরপর অঙ্কগুলো আমরা ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। তো এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।